দেখতেছি যে ইসরায়েল এখন মূলত একটি শুধু উগ্র জাতীয়তাবাদ না, একটি উগ্র ধর্মীয় জাতীয়তাবাদের পথেও চলে গেছে। যেমন এখন এই যুদ্ধের মধ্যে আমরা দেখলাম যে সেখানে যে যারা আরব আছে, ইসরায়েলি আরব যারা, তাদের উপরে কিভাবে এই ইসরায়েলের ইহুদিরা আক্রমণ করছে, এবং সেটা প্রায় সরাসরি পুলিশ এবং সেখানকার যে বাহিনী আছে তাদের সরাসরি সহায়তায় তারা এই কাজটি করেছে। এবং এই উগ্র ধর্মীয় যেই প্রবণতা শুরু হয়েছে সারা বিশ্বের বিভিন্ন দেশে, আমরা যদি ভারতের দিকেও তাকাই, ভারতে উত্তরপ্রদেশে একজন মুসলিম তরুণকে উত্তরপ্রদেশ পুলিশ সেখানে গ্রেপ্তার করেছে শুধুমাত্র ফিলিস্তিনের পক্ষে পোস্ট দেওয়ার জন্য, ফেসবুকে একটা পোস্ট দেওয়ার জন্য। সুতরাং আমরা এই সমস্ত ব্যাপারেও আলোচনা করব আশা করি। এখন আলোচনা করবেন বাংলাদেশ লেখক শিবির ঢাকা নগর কমিটির সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম। ধন্যবাদ সুমন। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সুমনকে ধন্যবাদ তার উপস্থাপনার জন্য। আমার পূর্ববর্তী বক্তা মিনহাজ আহমেদ খুব চমৎকার ভাবেই বর্তমান ইসরায়েল ফিলিস্তিন যেই সংঘর্ষ বা ইসরায়েলের আগ্রাসন, যদি আমরা আরো সঠিকভাবে বলতে চাই, সেই প্যালেস্টাইনের জনগণের উপর ইসরায়েলের আক্রমণের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের সামনে তুলে ধরেছেন, যেটা প্রায় আরো খ্রিস্টপূর্ব 1000 বা আরো 1500 বছরের আগে। তো প্রায় 60,000 বছর আগে আমাদের আধুনিক মানুষের প্রাচীন পূর্বপুরুষরা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ার পরে তারপর থেকে আরো যেই প্রায় 1.5 লক্ষ বছর অতিবাহিত হয়েছে, তার মধ্যে আসলে একটা বড় অংশই আছে পারস্পরিক ভূমি দখলের ইতিহাস, পারস্পরিক সংঘর্ষের ইতিহাস। এবং এই ইতিহাসকে বিভিন্ন যে অধ্যায়, বিভিন্ন যে প্রেক্ষাপট, বিভিন্ন ভৌগোলিক অবস্থান এবং সেখানকার নিজস্ব ইতিহাস, এগুলোকে আসলে সাম্রাজ্যবাদী যেই রাষ্ট্রগুলো আছে, সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার যে প্রধান রাষ্ট্রগুলো, চালিকা শক্তি, সেই রাষ্ট্রগুলো আসলে এই ইতিহাস গুলোকে বিভিন্নভাবে ব্যবহারের চেষ্টা করে আসছে। তো তার মধ্যে একটু অন্যতম হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যে বর্তমান যে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সাথে ইউরোপীয় সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো, তারা এই প্রাচীনকালের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, বিশেষ করে আমরা ডেভিড গলিয়াথের কাহিনী বা এ সময়কার নেবুচাঁদ কর্তৃক ইহুদিদেরকে ব্যাবিলন থেকে বিতাড়ন সহ আরো যে বিষয়গুলোকে আমার পূর্ববর্তী বক্তা তুলে ধরলেন, সেই বিষয়গুলোকে বিভিন্ন ভাবে ইতিহাসে তাদের বর্তমান স্বার্থের জন্য কাজে লাগাতে চান। আজকের যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো যেই আধুনিক দেশগুলোকে দেখি, এই দেশগুলো কিন্তু বর্তমানে যারা বসবাস করছেন বা বর্তমানে যারা প্রধান জনসংখ্যার প্রধান অংশকে যারা গঠন করেছেন, এই রাষ্ট্রের সরকার, এই রাষ্ট্রগুলো, তারা কিন্তু মাত্র 400-500 বছর আগেও এইখানকার অধিবাসী ছিলেন না। ইউরোপ থেকেই মূলত এই অধিবাসীরা গিয়েছেন, সেখানকার যে আদিবাসী যেসব জনগোষ্ঠী আছে এই ছিল এই দেশগুলোতে, তার একটা বড় অংশকে তারা নির্মূল করে দিয়েছেন, একটা বড় অংশকে নির্মূল করেছেন। তাদের যারা সার্ভাইভ করেছে তাদেরকে অধীনতা মেনে নিতে বাধ্য করেছেন, ধর্মান্তরিত করেছেন, তাদের যে জীবনযাপন প্রণালী ছিল, পদ্ধতি ছিল, সেগুলোকে সমূলে উৎখাত করেছেন। এবং বর্তমানে শ্বেতাঙ্গ রাই কিন্তু এই দেশগুলোতে, যে কয়েকটা রাষ্ট্রের নাম বললাম, এগুলোতে হচ্ছে প্রধান জনগোষ্ঠী এবং তাদের পরিচালিকা শক্তি হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়েছেন। তো এভাবেই আমরা দেখতে পাই, যদি আমাদের ভারতবর্ষের কথা আমরা বলি, যেই ভারতবর্ষের এখন যারা মূলত সুবিধাভোগী বা ক্ষমতাসীন শ্রেণী আছেন, এরা কিন্তু আরো 2 থেকে 2,500 বছর আগে কিন্তু ভারতবর্ষে আগমন করেছেন এবং তাদের পূর্বপুরুষ আর কি বিভিন্ন সময় আগমন করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন জনগোষ্ঠী এখানে ক্রমান্বয়ে এসেছেন। 2 থেকে 2,500-3,000 বছর আগের ইতিহাস থেকে দেখি, এবং দেখা যাচ্ছে এখানকার যারা আগের অধিবাসী ছিলেন তাদেরকে অনার্য, দস্যু, দাস, এই বিভিন্ন রকম আখ্যায়িত করে তাদেরকে অধীনতা মেনে নিতে বাধ্য করেছেন। এবং এক সময় হচ্ছে এই সমস্ত জায়গার ইতিহাসগুলো কিন্তু ক্রমান্বয়ে বদলিয়ে গিয়েছে, এবং যাদেরকে আমরা বিজেতা হিসেবে দেখি, এই শ্রেণীগুলো কিন্তু পরবর্তীতে ইতিহাস রচনা করেছে এবং রচনা করে এই সমস্ত জায়গার যে আদি অধিবাসী আছে তাদেরকে বিভিন্নভাবে তারা ভিলিফাই করেছে, মানে তাদেরকে তাদের তাদের সম্পর্কে অপবাদ দিয়েছে, তাদেরকে অশিক্ষিত, অনার্য,
অসংস্কৃত, অসভ্য এই এই অভিধাগুলোতে ভূষিত করেছে, এবং এভাবেই এই জায়গা এই স্থানগুলোর আহ, তাদের যে ক্ষমতা এগুলোকে তারা কুক্ষিগত করেছে। আজকে যে ইসরায়েলের যে আগ্রাসন প্যালেস্টাইনের জনগণের উপর, এর যে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সেটা যেমন সত্য, তার চেয়েও বড় সত্য হচ্ছে যে এটাকে বর্তমানে সাম্রাজ্যবাদী শক্তি কিভাবে কাজে লাগাচ্ছে সেই বিষয়টাকে দেখা। ইসরায়েলকে আমরা জানি অন্যতম বিশ্বের একমাত্র জায়ানবাদী রাষ্ট্র, যেখানে বলা হচ্ছে যে এই ইসরায়েল হবে সমস্ত বিশ্বের ইহুদি জনগোষ্ঠীর হোমল্যান্ড, এবং সারা বিশ্বে অন্যান্য দেশগুলোতে যেই ইহুদি জনগোষ্ঠী বসবাস করছে তারাও তাদের সেকেন্ড হোমল্যান্ড হিসেবে ইসরায়েলকে বিবেচনা করবে। এবং এই একইভাবে দেখতে পাই ভারতের যে বর্তমান শাসক গোষ্ঠী আছে বিজেপি নেতৃত্বাধীন, তারাও কিন্তু একইভাবে ভারতকে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে গঠন করার এবং সেইভাবে প্রচার করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। এবং ভারতের বাইরে যারা বসবাস করছেন হিন্দু জনগোষ্ঠী, তাদেরকেও তারা প্রচার করছেন যে তারা যাতে ভারতকে তাদের সেকেন্ড হোমল্যান্ড হিসেবে বিবেচনা করে। এখন এই এই রাষ্ট্রগুলোর পরিচালিকা শক্তি আসলে কারা? আমরা যদি সৌদি আরবের দিকে তাকাই, সৌদি আরব হচ্ছে এখন যেই শাসক গোষ্ঠী কর্তৃক পরিচালিত হয়, একদিকে তারা হচ্ছে হাম্বলি মাযহাবের, কিন্তু তাদের মধ্যে এক মূল যে অংশটা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা এই সৌদ রাজ পরিবার, তারা আসলে ওয়াহাবিবাদী মতবাদের অনুসারী। এই ওয়াহাবি মতবাদটা এসেছে প্রায় 200 বছরের মতো আগে, যেখানে বনু তামিম গোত্রীয় যে নেতা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, তিনি এখানে ইসলামের বিশুদ্ধতাবাদী একটা দর্শনকে সামনে তুলে ধরার জন্য তিনি এই ওয়াহাবিবাদী মতবাদটাকে নিয়ে আসেন সামনে। এবং তৎকালীন যে বিশ্বের প্রধান উপনিবেশবাদী যে শক্তি ব্রিটিশ, তারা কিন্তু এই বিষয়টাকে কাজে লাগায়, এবং একটা সময় এই সৌদ রাজ পরিবারের সাথে আব্দুল ওয়াহাবের যে সম্পর্ক, সেটার ভিত্তিতে একসময় সৌদি রাজ পরিবার এই রাষ্ট্রটি, বর্তমানে যে রাষ্ট্রটিকে আমরা সৌদি আরব নামে চিনি, সেই রাষ্ট্রটির রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এবং বর্তমানে যেটা বলা হয় যে তারা কাস্টোডিয়ান অব দ্য টু হলি সিটিজ, মানে মক্কা এবং মদিনা, এই দুইটা শহরের প্রধান কাস্টোডিয়ান হিসেবে তারা আছেন, যে কারণে তাদেরকে সারা মুসলিম জনগোষ্ঠী, সারা বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর নেতা হিসেবে নিজেদেরকে তারা তুলে ধরে। তো এইখানে একটা জায়গায় মিল দেখতে পাই আমরা, যে এই ভারত, সৌদি আরব বা ইসরায়েলের মতো রাষ্ট্রগুলো, তারা যেই ধর্মীয় মতবাদ গুলোকে সামনে তুলে ধরছে, এগুলো আসলে ধর্মীয় ফ্যাসিবাদের এক একটা সংস্করণ। একদিকে ভারত হিন্দুত্ববাদের কথা বলছে, সৌদি আরব যে ইসলামের নামে আসলে ওয়াহাবিবাদের কথা বলছে, একইভাবে ইসরায়েল ইহুদি ধর্মের নামে আসলে জায়নবাদের কথা বলছে। জায়নবাদের প্রবক্তা থিওডর হার্জেল কিন্তু খুব বেশি পুরনো ব্যক্তি নন, মাত্র 200 বছর আগের কথা। তার জন্ম হয়েছিল 1893 সালে। এই থিওডর হার্জেল প্রথম এই প্যালেস্টাইনের এই ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্রের যে বর্তমান যেই আমরা যেই পরিস্থিতিটা দেখতে পাই, এই রাষ্ট্রের তত্ত্ব প্রথম তুলে ধরেন। তিনি একজন অস্ট্রিয়ান সাংবাদিক ছিলেন। একইভাবে ভারতে যে হিন্দুত্ববাদ আজকে যেই রূপ নিয়েছে, সেখানে আমরা জানি যে প্রায় 100 বছর আগে বিনায়ক দামোদর সাভারকার, যিনি একবার তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলার কথা বলে, যাকে জেলখানায় ইয়ে করা হয়েছিল, অন্তরীণ করা হয়েছিল। পরবর্তীতে তিনি ব্রিটিশ সরকারের সাথে সমঝোতার প্রেক্ষিতে ছাড়া পান, এবং তার যে রাষ্ট্র, তার যে রাজ্য মহারাষ্ট্র, সেখানে তিনি অন্তরীণ থাকেন। ওইখানে থেকে তিনি তার যে মতবাদটা তিনি সামনে তুলে ধরেছিলেন, যে হু ইজ হিন্দু, এই এই বিষয়টাকে তিনি সামনে তুলে ধরেছিলেন, যে হিন্দু আসলে কারা। তার মতবাদ অনুযায়ী হিন্দু সেই ব্যক্তি যিনি ভারতবর্ষকে শুধু নিজেদের পিতৃভূমি মনে করেন না, নিজেদের পুণ্যভূমিও মনে করেন। কারণ ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা এই জায়গার যে জনগোষ্ঠী, তার মধ্যে যেমন হিন্দু ছিল, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, বিভিন্ন ধর্মের
মানুষজন এখানে ছিলেন, কিন্তু তারা সবাই হচ্ছে ভারতকে তাদের পিতৃভূমি হিসেবেই মনে করতেন। কিন্তু শুধু পিতৃভূমি না, এটাকে পুণ্যভূমি মনে করতে হবে। এই এই মতবাদের দ্বারা হিন্দুর সাথে বৌদ্ধ, জৈন, শিখ এইসব ধর্মকে একত্র করে তিনি এই হিন্দুত্ববাদকে তিনি প্রতিষ্ঠা করলেন, যেটা আজকের যে আমরা যে ভারতের সরকারকে দেখতে পাই, যেই বিজেপি শাসিত সরকার, এই বিজেপির আদর্শিক গুরু হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকার। হিন্দুত্ববাদী আদর্শকে আরো প্রায় 100 বছর আগে তিনি তুলে ধরেছেন, এবং যেটাকে কাজে লাগিয়েছিল পরে ব্রিটিশ সরকার এই অংশে হিন্দু মুসলিমের মধ্যে যে বিভেদ সৃষ্টির একটা প্রধান উপাদান হিসেবে। তো ইসরায়েল যেই রাষ্ট্রটি আমরা দেখতে পাচ্ছি, ইসরায়েল রাষ্ট্রর হচ্ছে সারা বিশ্বের ইহুদিরা এই অংশের তাদেরকে সমবেত করার একটা প্রজেক্ট তাদের মধ্যে রয়েছে। কিন্তু আবার একই সাথে এই ইহুদিদের পুরো বিশেষ করে উন্নত বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে তাদের এই এজেন্টরা কিন্তু ছড়িয়ে আছে, যারা সারা বিশ্বে ইসরায়েলের পক্ষে, জাহানবাদী রাষ্ট্র ইসরায়েলের পক্ষে, যাতে বিশ্বে জনমত তৈরি হয়, বিশ্বের এই বিভিন্ন রাষ্ট্রের সরকার গুলো যাতে এই ইসরায়েলের পক্ষে তাদের নীতিকে পরিচালনা করেন, সেই সেই বিষয়গুলো দেখভাল করছেন, সেগুলোর জন্য কাজ করছেন। এখন এই আমাদের যদি এখন আমরা আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই ইসরায়েল রাষ্ট্রের সাথে ভারতের বর্তমান যে ভারত রাষ্ট্র, সেই ভারত রাষ্ট্রে কিন্তু একটা মৈত্রী রয়েছে। ইসরায়েল, ভারত, সৌদি আরব, এই তিনটা রাষ্ট্রের মধ্যেই একটা মৈত্রী রয়েছে, এবং এই তিনটা রাষ্ট্রই আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও হচ্ছে অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে তাদের যেই স্বার্থ মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই স্বার্থকে রক্ষার জন্য, সেই স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রাষ্ট্রগুলো যেমন তাদের নিজেদের স্বার্থকে অক্ষুণ্ণ রাখছে, একই সাথে মার্কিন সাম্রাজ্যবাদী যে স্বার্থ, সেই স্বার্থকেও তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন ভারত এখন শাসিত হচ্ছে বিজেপির দ্বারা, ইসরায়েল শাসিত হচ্ছে কখনো লিকুদ পার্টির মতো উগ্র জাতীয়তাবাদী পার্টি, অথবা লেবার পার্টি বা অন্যান্য পার্টির দ্বারা। এখন এই বিজেপি যেই সংগঠনকে আদর্শিক গুরু মানে, সেই বিজেপির প্রধান যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেই সংঘের দ্বিতীয় প্রধান, আমরা সাভারকারের কথা জানি, বিনায়ক দামোদর সাভারকার, সেই সংগঠনের দ্বিতীয়, সাভারকারের পরে যিনি ছিলেন মাধব সদাশিব গোলওয়াকার, তিনি একটি বই লিখেছেন আওয়ার নেশন। সেই আওয়ার নেশনে তিনি একটা জিনিস বলেছিলেন, সেটা হচ্ছে যে এক জাতি এবং সংস্কৃতির বিশুদ্ধতা রক্ষার জন্য হিটলার যখন সেমেটিক রক্তের জাতি ইহুদি নিধন এবং বিতরণ শুরু করেছিলেন, সমগ্র পৃথিবী হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু আসলে সেই সময় জার্মান জাতি তার গৌরবের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। জার্মান আমাদের শিক্ষা দিয়েছে দুটো পরস্পর বিরোধী রক্ত, জাত, জাতি এবং বিরোধী সংস্কৃতির পার্থক্যটা মৌলিক, তাদের কোনো সময় একীভূত হওয়া সম্ভব নয়। হিন্দুস্তানে আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, সেই কর্মকৌশল আয়ত্ত করতে হবে। আপনারা লক্ষ্য করছেন যে বিজেপির যে প্রধান সংগঠন আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার দ্বিতীয় প্রধান মাধব সদাশিব গোলওয়াকার একটা বই থেকে উদ্ধৃতি দিয়েছি, যেখানে তিনি হিটলারকে, মানে গত শতাব্দীর বিশ্বের অন্যতম কুখ্যাত নাৎসিবাদী নেতা এডলফ হিটলার, তার যে ইহুদি নিধনযজ্ঞ, তাকে তিনি সাপোর্ট করে তার বইয়ের মধ্যে লিখছেন। তিনি আরেক জায়গায় বলেছেন, দুনিয়ার এই সমস্ত চালাক জাতিগুলোর, ব্র্যাকেটে ইতালি এবং জার্মানি, কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, এবং আমাদের এই সিদ্ধান্ত অনুমোদন করতে হবে যে ভারতবর্ষে যে সমস্ত অহিন্দু মানুষ থাকবে, তাদের অবশ্যই হিন্দু কৃষ্টি এবং ভাষা গ্রহণ করতে হবে, অবশ্যই হিন্দু ধর্মকে শ্রদ্ধা করা শিখতে হবে। হিন্দু জাতির আদর্শ মহিমান্বিত করা ছাড়া অন্য কোনো ধারণাকে তাদের মানা চলবে না। এখানে থাকতে হলে তাদের কোনো কিছু দাবি দেওয়া ছাড়াই থাকতে হবে, বিশেষ সুবিধার তো প্রশ্নই ওঠে না। অর্থাৎ জার্মান যে রাষ্ট্রটিকে তার আর্য সংস্কৃতির দোহাই দিয়ে সেখানে হিটলার যে ইহুদি নিধনযজ্ঞ চালিয়েছিলেন, যেটা সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবহিত,
সেটাকে সাপোর্ট করে সেই একই মডেল ভারতে অনুসরণ করার বিষয়ে গোলওয়াকর বলছেন। মানে একইভাবে ভারতেও আর্য রক্তের যারা অধিকারী, যারা ভারতকে পুণ্যভূমি বা পিতৃভূমি মনে করেন, সেই জাতিগোষ্ঠীগুলোর অধিকার এখানে রক্ষা হবে, সেই ধর্মীয় গোষ্ঠীগুলোর অধিকার রক্ষিত হবে, এবং এর বাইরে যেই অংশটা পড়ে যাচ্ছে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হবে। বিশেষ সুবিধার তো প্রশ্নই ওঠে না, সে কথা তিনি বলেছেন। এখন দেখা যাচ্ছে যে ইহুদি নিধন যজ্ঞের যেই প্রধান যিনি কারিগর, সেই হিটলারকে সাপোর্ট করছেন গোলওয়াকার। তার তার যে সেই গোলওয়াকারের বর্তমান সময়ের যে পার্টি, এই বিজেপি, সেই বিজেপি এখন ভারতে ক্ষমতাসীন আছেন। তাদের কিন্তু এখন এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক। অর্থাৎ ইহুদি নিধনযজ্ঞকে যারা সাপোর্ট করেছিলেন, এক সময় সমর্থন করেছিলেন, তাদের সাথে বর্তমানে যারা ইহুদি বা ইসরায়েলকে একটা ইহুদি রাষ্ট্র হিসেবে প্রজেক্ট করতে চায়, যে নেতানিয়াহু, এরিয়েল শ্যারন, শিমন পিরেজ, আইজ্যাক রবিন, যার কথাই আমরা বলি না কেন, তাদের সাথে এখন খুব ভালো একটা সম্পর্ক। এবং এই সম্পর্কের কিন্তু একটা জায়গা আছে। জায়গাটা হচ্ছে যে ইসরায়েল যেভাবে এখন প্যালেস্টাইনের মুক্তিকামী জনগণের উপর আক্রমণ চালাচ্ছে, তাদের সন্ত্রাসী বলতে পিষে মারছে, তাদের উপর বোমারু বিমান দিয়ে হামলা করছে, একইভাবে ভারতেও কিন্তু এখন কাশ্মীরের জনগণের উপর হামলা চলছে। উত্তর পূর্বাঞ্চলে সেভেন সিস্টার বলে যে রাজ্যগুলো পরিচিত, তাদের মুক্তিকামী জনগণের উপর আক্রমণ হচ্ছে। এবং এই দুই জায়গায় এই মুক্তিকামী আন্দোলনগুলোকে সন্ত্রাসবাদী আন্দোলন হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রীয় সন্ত্রাস কিন্তু চালানো হচ্ছে। এবং এই রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোয় ভারত এবং ইসরায়েল পরস্পরের সহযোগী। তারা তথ্য আদান প্রদান করে পরস্পরকে সহযোগিতা করছে, তারা প্রযুক্তি বিনিময় করে পরস্পরকে সহযোগিতা করছে, মারণাস্ত্র, গোয়েন্দা বৃত্তি, এসব বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা তারা বিনিময় করছে, এবং অন্যান্য আরো যতভাবে সম্ভব তারা কিন্তু এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে তারা কিন্তু সহযোগিতা করে যাচ্ছে। ইসরায়েলের শাসক গোষ্ঠী যদি নীতিগতভাবে দৃঢ় থাকতো, ভারতের সাথে কিন্তু তার সম্পর্ক সুদৃঢ় হওয়ার কথা ছিল না। কারণ ভারতের বর্তমান শাসক শ্রেণীর তাত্ত্বিক গুরু কিন্তু ইহুদি নিধনযজ্ঞকে সমর্থন করেছিলেন, হিটলারকে সমর্থন করেছিলেন। সুতরাং তারা সেই দিকটাতে না তাকিয়ে তারা কিন্তু তাদের যে সাম্রাজ্যবাদী স্বার্থ, তাদের সেই সাম্রাজ্যবাদী স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্যই কিন্তু তারা মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়েছেন। একইভাবে আমরা বলতে পারি সৌদি আরবের কথা। সৌদি আরব নিজেকে প্রজেক্ট করতে চায় সারা বিশ্বের মুসলিমদের নেতা হিসেবে। আবার দেখা যাচ্ছে যে আমাদের সাধারণ জনগণের মধ্যে একটা ধারণা আছে যে প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ বা প্যালেস্টাইনের উপর যেই আক্রমণ ইসরায়েলের, সেটাকে আসলে ইহুদি মুসলিম সংঘর্ষ হিসেবে, ইহুদি মুসলিমদের মধ্যে বিদ্বেষ বা পারস্পরিক ঘৃণা হিসেবে এখানে তুলে ধরা হয়। কিন্তু সেটাই যদি হতো তাহলে তো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রধান শত্রু হওয়ার কথা ছিল সৌদি আরবের। কারণ সৌদি আরব যদি সারা বিশ্বের মুসলিমদের রক্ষা করতে হয়, সারা বিশ্বের মুসলিমদের নেতা হয়, তাহলে তো তার সবার আগে ইসরায়েল বিরোধী যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কথা। কিন্তু সে কিন্তু সেটা করছে না, বরং ইসরায়েলের সাথে কিন্তু সৌদি আরবও একটা মৈত্রী বন্ধনে আবদ্ধ। এবং সৌদি আরবকে তার মক্কা এবং মদিনাতে সে যে তার রক্ষাকর্তার ভূমিকা পালন করছে সৌদির বর্তমান সরকার, সেখানে ইসরায়েল দেখা যাচ্ছে কিন্তু তাকে প্রযুক্তিগত দিক থেকে, নিরাপত্তা দিক থেকে অস্ত্রশস্ত্র সরবরাহ করে কিন্তু সাহায্য করছে। আবার এই ইসলামকে কেন্দ্র করে এই ওয়াহাবিবাদ এবং বর্তমানে যে সংস্করণ দেখছি যে আরেকটা ধর্মীয় ফ্যাসিবাদ, যেটাকে ইসলামিক স্টেট, আগে ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া, আইসিস নামে পরিচিত ছিল, পরবর্তীতে ইসলামিক স্টেট। এই ইসলামিক স্টেটকেও কিন্তু গড়ে ওঠার পিছনে এই সৌদি আরব, ইসরায়েল, তারপর তুরস্ক, এই রাষ্ট্রগুলো সাহায্য করেছে। কারণ সিরিয়া, লিবিয়া, এই দেশগুলোতে মার্কিন সাম্রাজ্যবাদের একটা স্বার্থ ছিল এই দেশগুলোকে দখল করে নেয়ার জন্য। সুতরাং আমরা যতই এগুলোকে ধর্মীয় বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হিসেবে দেখি, আসলে মূল জায়গা কিন্তু বর্তমানে ভূ রাজনৈতিক যে স্বার্থ, সেখানকার ভূমির উপর দখল নেয়া, সেখানকার প্রাকৃতিক সম্পদের উপর দখল নেয়া, এই বিষয়গুলোই কিন্তু আসলে প্রধান। সুতরাং অতীতের ইতিহাসগুলোকে আমাদের যেরকম পাঠ করা দরকার, বর্তমানে সেগুলো কি রূপ গ্রহণ করেছে, বর্তমানে বিভিন্ন রাষ্ট্র তাদের মধ্যে কিভাবে সম্পর্কগুলো প্রতিষ্ঠিত হচ্ছে,
কিভাবে তারা পারস্পরিকভাবে সম্মিলিত হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আরেকটু বিশ্লেষণ করার প্রয়োজন আছে। কারণ যেই সংঘর্ষের ভিত্তিতে আমরা দেখছি যে বর্তমানের এই দ্বন্দ্বগুলোকে প্রজেক্ট করা হচ্ছে, আসলে সেগুলোর মূলে গেলে দেখা যায় যে তারা অনেক কিছুকেই এই মৌলিক বিষয়গুলোকে কিন্তু লঙ্ঘন করেই, মানে তাদের মূলের বিষয়গুলোকে লঙ্ঘন করেই কিন্তু তারা এই বর্তমানে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আসলে অবশ্যই ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে দ্বন্দ্ব বা প্যালেস্টাইনের উপর ইসরায়েলের যে আগ্রাসন, এটাকে আসলে ইহুদি মুসলিম আহ, যে বিরোধ হিসেবে আসলে দেখার আসলে সুযোগ খুবই কম আছে বলে আমার মনে হয়। কারণ কারণ ইসরায়েলের আগ্রাসনে কিন্তু প্যালেস্টাইনের মুসলিম এবং সেখানকার খ্রিস্টানরাও কিন্তু এর শিকার হচ্ছেন, এবং প্যালেস্টাইনেও কিন্তু কিছু ইহুদি আছেন যারা একইভাবে ইসরায়েলের আগ্রাসনের শিকার হচ্ছেন। আবার ইসরায়েলের যে সংসদ নেসেট, সেই সংসদে কিন্তু মুসলিম সাংসদ আছেন। সেখানকার যে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সেখানেও কিন্তু মুসলিমরা আছেন যারা কিন্তু ইসরায়েল রাষ্ট্রের স্বার্থই রক্ষা করছেন। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে এখানে প্রথম ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ, যেখানে এই মধ্যপ্রাচ্যের এই ভূখণ্ডে যারা ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি করেছিল, আমরা জানি 1970 সালে বেলফুর ঘোষণার মাধ্যমে প্রথম এই ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির ভিত্তিটা নির্মিত হয়। তারপর 1948 সালে ইসরায়েল রাষ্ট্রটা আত্মপ্রকাশ করে। সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল এটার পিছনে চালিকা শক্তি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী বিশ্বের নেতা হিসেবে আবির্ভূত হয়েছে, এবং তারাই হচ্ছে এইখানে ইসরায়েল রাষ্ট্রকে সমস্ত রকম পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। কারণ মধ্যপ্রাচ্যে তাদের তেল সহ, ভূখণ্ড সহ অন্যান্য যেই তাদের যে স্ট্র্যাটেজিক স্বার্থ, সেটা রক্ষা করতে হবে। একইভাবে ভারতেও তারা এই দক্ষিণ এশিয়ায় তাদের যে স্বার্থ, সেটার দিকে লক্ষ্য রেখে ভারতকেও তারা বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করে আসছে। তো আমাদেরকে এই এই যে ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যের সংকট বা দক্ষিণ এশিয়ার সংকট, এগুলো থেকে যদি এই বিশ্বে সাধারণ মানুষকে মুক্তি পেতে হয়, তাহলে এই সংকটগুলোর গোড়ায় আসলে যেতে হবে, যে কোথা থেকে এগুলো শুরু, কোন কোন শক্তি নিজেদের স্বার্থের বলে পারস্পরিক জোট বাঁধছে, এবং সেই স্বার্থের ভিত্তিটা কি, সেই জায়গাটাতে আঘাত করতে হবে। সারা বিশ্বের যে মুক্তিকামী জনগণ, সাধারণ গণতান্ত্রিক মনোভাবাপন্ন জনগণ, তাদেরকে এইখানে তাদের ঐক্য সৃষ্টি করতে হবে, এবং এই ঐক্য সৃষ্টির মাধ্যমেই সাম্রাজ্যবাদী যে চক্রান্ত, বিশ্বে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টির যেই চক্রান্ত সাম্রাজ্যবাদীদের, সেটাকে পরাজিত করা সম্ভব হবে। সেটা একদিন দুদিনের বা এক রাতের কাজ না, এটা দীর্ঘ সময় ধরে এটার বিভিন্ন আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোকে সাধারণের বোধে নিয়ে আসা, এবং সেইভাবেই মানুষকে সংগঠিত করা, সেইভাবেই তাদের সংগ্রামকে বেগবান করা, এগুলোর মাধ্যমেই আসলে একটা সময় বিশ্বের কাঙ্ক্ষিত, সাধারণ মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাই।